নমস্কার, আপনারা শুনছেন রাত্রের যাত্রী প্রেজেন্টস থার্সডে থান্ডার্স। সাথে আমি দিব্যজ্যোতি। আশা করছি সকলে খুব ভালো আছেন। আমাদের এই নতুন সিরিজের প্রথম গল্প হিসাবে রয়েছে আজকের নিবেদনটি। তো চলুন বিশেষ সময় নষ্ট না করে আজকের মূল গল্পের দিকেই এগোনো যাক। থার্সডে থান্ডার্সের প্রথম তথা আজকের নিবেদন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক ও কাপালিক। তারাদাস বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র। 15ই অক্টোবর 1947 সালের ব্যারাকপুরে তিনি জন্মগ্রহণ করেন। বাবার মতো উনিও শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের ডেপুটি ডিরেক্টর ছিলেন। তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থ কাজল এবং কাজলের পরের পর্ব তৃতীয় পুরুষ। আমাদের আজকের গল্পটি নিয়েছি মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত তারানাথ তান্ত্রিক সমগ্র বইটি থেকে। প্রধান চরিত্রে তারানাথ, কিশোরী, অশ্বিনী ও কাপালিক। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক ও কাপালিক। আজ বিকাল থেকেই তুমুল বৃষ্টি হচ্ছিল। মাঝে একটু হালকা হতেই আমি আর কিশোরী সেন মঠ লেনে তারানাথের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, সাথে আবশ্যিক কিছু গরম গরম তেলে ভাজা নিয়ে। আমরা গিয়ে দরজার কড়া ধরে নাড়া দিতেই উনি দরজা খুলে বললেন, একেবারে ভিজে গেছো যে, এসো এসো এসো, ভিতরে এসো। আমরা ভিতরে ঢুকে যথাস্থানে বসার পর অন্দরমহল থেকে চা এবং মুড়ি চলে এলো। খাওয়া শেষ হতেই তারানাথ একটা পাশিংশ ধরালো। বাইরে সন্ধে ঘনিয়ে আসছে। মডলেনের একটু ভেতর দিকে তারানাথের বাড়ি। এখান থেকে বড় রাস্তার কোলাহল আর গাড়ি ঘোড়ার শব্দ খুব আবছাভাবে শোনা যায়। কলকাতার পুরানো গৃহস্থপাড়ায় দিনাবসানের একটা আলাদা মেজাজ আছে। কলকাতার বনেদি বাসিন্দারা সেটা টের পায়। তারানাথের বাড়িতে বসে এ ব্যাপারটা স্পষ্ট উপলব্ধি করতে পারা যায়। তোমরা বসো, আমি বরং আর এক কাপ করে চায়ের কথা বলে আসি। কিশোরী বলল, তা বেশ, তো বলুন তাহলে। হ্যাঁ, আমি ততক্ষণে পাড়ার মোড় থেকে গরম গরম তেলে ভাজা আনি। আসলে তেলে ভাজার চা ছাড়া আড্ডাটা ঠিক জমে না। না 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 না, ওসবের আবার ঝামেলা করো না। তারানাথের আপত্তিতে কর্ণপাত না করে কিশোরী বেরিয়ে গেল। একটু বাদে এসে ফিরে এলো, হাতে বেশ বড় মাপের এক শাল পাতার চাঙাড়ি নিয়ে। এত সব কি এনেছো? বারণ করলাম, তোমরা মোটে কথা শোনো না। তারানাথের সামনে চাঙাড়ি নামিয়ে কিশোরী বলল, একেবারে সদ্য ভাজা বেগুনি, ঝালবড়া আর মোচার চপ আছে। নিন নিন, কিছুটা আমাদের জন্য রেখে আর বাকিটা অন্দরমহলের জন্য পাঠিয়ে দিন। চামুড়ি বেগুনিও চলে এলো। আমরা বেগুনিতে কামড় দিয়ে গল্পের আশায় উৎসুকভাবে তারানাথের দিকে তাকালাম। হাত দেখা বা কোষ্ঠী বিচার কি তা আমরা জানি না, কাজেই তারানাথ কত বড় জ্যোতিষী তা বুঝবার ক্ষমতা আমাদের নেই। যে গল্প সে আমাদের শোনায় তা সত্যাসত্য বিচারও দুঃসাধ্য, কিন্তু একটা কথা স্বীকার করতেই হবে, গল্প বলে মানুষকে মুগ্ধ করে রাখার ক্ষমতায় তারানাথ অদ্বিতীয়। বাড়ির বাইরে জ্যোতিষ কার্যালয়ে সাইনবোর্ডটা বিবন্ন হয়ে ঝুলে পড়েছে। পুরানো কয়েকজন বাঁধা খদ্দের ছাড়া আজকাল ভাগ্য গণনায় আগ্রহী নতুন লোক বড় একটা ভিড় করে না। সেদিক দিয়ে বলতে গেলে তারানাথের ব্যবসায় ভয়ানক মন্দা চলছে, কিন্তু তাতে তারানাথের বিশেষ উদ্বিগ্নতা নেই। আর আমাদের তো ভালোই হয়েছে। একদিন তারানাথ নিজেই বলে উঠল, বরাকর নদীর ধারে
বালির চড়ায় পোড়া শোল মাছের নৈবেদ্য দিয়ে মধুসুন্দরী দেবীকে অর্ঘ্য দিয়েছিলাম। সে গল্প তো তোমাদের বলেছি। সেই রাত্রিরেই নদীর ধারের শালবনে ম্লান অপার্থিব জ্যোৎস্নায় দেবী আবির্ভূতা হন। সেই অলৌকিক সৌন্দর্য কোনো সাধারণ মানবীর হয় না। সেই ভালোবাসা পৃথিবীর নারীর পক্ষে দেওয়া সম্ভব নয়। প্রায় 1 বছর ধরে পরাকর নদী তীরের শালবন আমার তীর্থক্ষেত্র হয়ে উঠল। রোজ রাত্রিরে দেবী দেখা দিতেন। আমি চরিত্রের দিক দিয়ে সুখদেব নই, কামনা বাসনাহীন ঋষিও নই। কাজেই মহাদামর তন্ত্রে মাতৃরূপে বা কন্যারূপে যে দেবীদের পাওয়া যেতে পারে তাদের জন্য সাধনা করিনি। আমার গুরু বলেছিলেন কন্যারূপে কনকবতী দেবীর আরাধনা করতে। আমার সে পরামর্শ মনোভূত হয়নি। সত্যি বলতে কি, মধুসুন্দরী দেবীকে আমি প্রেমিকা হিসেবে পেতে চেয়েছিলাম, কিন্তু তারানাথ একটু থামল। জিজ্ঞাসা করলাম, কিন্তু কি? আমরা যে সামান্য এক সাধারণ মানুষ, প্রেমিকা হিসাবে কোনো দেব দেবীকে সামলানো কি আমাদের পোষায়? মানুষ বউ নিয়েই জেরবার হতে হয়। কিন্তু এটা ঠিক, সাধকের জীবনকে দেবী স্বর্গীয় প্রেমসুধায় পূর্ণ করে দেন। কিশোরী বলল, স্বর্গীয় বলছেন? তা এটা কি স্বর্গের দেবী? না না না, তা একেবারেই নয়। মহাডামরের এক বিভাগ হচ্ছে ভূত ডামর। ভূত ডামরে এই সব জীবেদের উল্লেখ আছে। এরা মানুষও নয়, আবার সাধারণ অর্থে প্রেতও নয়, দেবতা তো নয়। ভূত বলতে লোকে বোঝে পরলোকের অধিবাসী, অর্থাৎ মানুষ মরে যেখানে যায়। ভূত ডামরে যাদের উল্লেখ আছে তারা মানুষ এবং তথাকথিত ভূত প্রেতের মাঝামাঝি এক অদ্ভুত জগতের বাসিন্দা। আজন্মকাল লালিত আমাদের শুভ ও অশুভের বোধ, মঙ্গলের ধারণা, ন্যায় অন্যায়, পবিত্রতা কিছুই সেখানে খাটে না। আজ যে দেবীর মহিমা নিয়ে আমাকে সেবা ও প্রেমে ধন্য করছে, মন্ত্র ও সাধনায় সামান্য ত্রুটি হলে সেই দেবী আমাকে পিশাচের মতো ধ্বংস করবে। এদের প্রেমও চরম, প্রতিহিংসাও চরম। প্রতিহিংসা কিসের? সাধক তো কোনো অন্যায় করেনি। হ্যাঁ, না হলে আর বলছি কেন, করেছে বই কি। তোমাকে যদি তোমার ইচ্ছার বিরুদ্ধে কেউ বল প্রয়োগ করে খাটিয়ে নেয়, তাহলে কি তোমার খুব ভালো লাগবে? নিশ্চয়ই না। ঠিক তেমনি বিপুল ক্ষমতাশালী ডামরিদের তুমি মন্ত্রের বাঁধনে আটকে তোমার ইচ্ছা মতো কাজ করাচ্ছ, এতে কি তারা খুশি হচ্ছে? তা নয়। কিন্তু অসহায়ের মতো তারা তোমার কৃতদাস হয়ে আছে। আত্মরক্ষার পরমে এতটুকু ছিদ্র পেলে তারা তোমাকে নির্মমভাবে হত্যা করবে। এ আমি নিজে দেখেছি।
তারানাথ যেন একটু শিউরে উঠে থেমে গেল। সেই সেই অসাবধানী সাধকের মর্মান্তিক পরিণতি। মাথাটা মুচড়ে ছেড়ে ফেলেছিল। বিষয়টি মুখরোচক নয়, তাই আগ্রহ হলেও আর কোনো প্রশ্ন করলাম না। তারানাথ বলল, বাড়ির লোক খবর পেয়ে কোনো মতে আমাকে ধরে নিয়ে আসে। তখন আমার পাগলের মতো দশা। কত মাস চুল দাড়ি কাটেনি, হাতে বড় বড় নখ, শত ছিন্ন জামা কাপড় এবং গায়ে অজস্র ময়লা। বাড়ি ফিরে আসবার আগের রাত্রিরে শেষবারের মতো দেবী আমাকে দেখা দিয়েছিলেন। তিনি আমাকে বলেছিলেন আমাকে তিনি সামান্য কিছু শক্তি দিয়েছেন। আমি যদি তা বুঝে ব্যবহার করতে পারি তাহলে আমার জীবনে অন্তত ভাত কাপড়ের অভাবটা হবে না। তিনি আরো বলেছিলেন আমার সঙ্গে আর দেখা না হওয়াই সম্ভব। কৌতূহলের বশে কিভাবে দেখা হতে পারে জিজ্ঞেস করেছিলাম। দেবী উত্তর দেননি। যাই হোক, আমার সাংসারিক অবস্থা তো দেখেছ, কিন্তু দেবীর আশীর্বাদে একরকম করে তা চলে যায়। বড়লোক হতে পারেনি ঠিকই, কিন্তু ভিক্ষেও করতে হয়নি। কিশোরী জিজ্ঞাসা করল, আমাদের সাথে আলাপ হওয়ার প্রথম দিকে আপনি বীরভূমের শ্মশানবাসিনী মাতু পাগলির কাহিনী বলেছিলেন। তার সাথে আপনার আর পরে দেখা হয়নি? তারানাথ প্রত্যুত্তরে একটু চোখের ইঙ্গিত করে বলল, না, তবে আমার মনে হয় মাতু পাগলি, তন্ত্রে উল্লিখিত ডামরি, মধুসুন্দরী দেবী, এরা সবই আসলে একই শক্তির বিভিন্ন প্রকাশ মাত্র। মাতু পাগলি ছেঁড়া কাপড় পরে গ্রামের শ্মশানে বসে থাকত বটে, কিন্তু সে ছিল বিশাল শক্তির অধিকারিণী। এখন আমার মনে হয় সে হয়তো মানুষই ছিল না। আর খুবই সৌভাগ্য, তাই তার দেখা পেয়েছিলাম। আমি অসহায়ভাবে জিজ্ঞাসা করলাম, মানুষ ছিল না বলছেন? তাহলে সাধারণ মানুষের মতো হাটে মাঠে পড়ে থাকতো কেন? মাথু পাগলি যে পর্যায়ে উঠেছিল সেখানে পৌঁছলে পার্থিব সুখৈশ্বর্য তুচ্ছ হয়ে যায়। শ্মশানে থাকলেও যা, রাজপ্রাসাদে থাকলেও তাই। সে সময় একটা গুজব শুনেছিলাম লোকের মুখে, তাই বিশ্বাস করিনি। শুনেছিলাম মাতু পাগলি নাকি আহার্য বা পানীয় গ্রহণ করে না। পরে ভেবে দেখেছি সত্যি তো। একদিন সকাল থেকে গভীর রাত্রির পর্যন্ত তার সঙ্গে কাটিয়েছি। কখনো তো তাকে জল খেতে দেখিনি। ছায়াটা অবশ্য খেয়াল করিনি, তখনও জানতাম না। কিশোরী জিজ্ঞাসা করল, ছায়া খেয়াল? ছায়া খেয়াল করা কিরকম? গ্রামাঞ্চলে প্রবাদ আছে জানো তো, প্রেত পিশাচের নাকি ছায়া পড়ে না। কথাটা অবশ্য আংশিক সত্য, পুরোটা নয়। তাদেরও ছায়া পড়ে ঠিকই, কিন্তু আমাদের মতো গাঢ় কৃষ্ণবর্ণের ছায়া পড়ে না। একটু জল মেশানো ভেজাল ছায়া পড়ে। অভিজ্ঞ সাধকেরা তা দেখলে নিমেষেই বুঝতে পারে। ভেজাল ছায়া? কত রকম অদ্ভুত কথাই যে শুনলাম তারানাথের কাছে। তারানাথ অনেক সময় মানুষের মুখ দেখে নির্ভুলভাবে মনের কথা আন্দাজ করে ফেলে। আমার দিকে তাকিয়ে সে বলল,
বিশ্বাস করতে পারছো না, তাই তো? ভাবছো এ বুড়ো কি সব আবল তাবল বকে আসর জমাবার চেষ্টা করছে। ব্যাপারটা অত সোজা নয়। দেবীর দয়ায় আর গুরুর আশীর্বাদে কিছু গুণ লাভ করেছিলাম, এসব তারই বহিঃপ্রকাশ। বলেছি বোধহয় তোমাদের, আমার তন্ত্র দীক্ষা হয়েছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়। গলায় পদ্মবীজের মালা পরে গুরু যখন বিরজা হোমের পূর্ণাহতি দিলেন, তখন আকাশে গ্রহণগ্রস্ত সূর্য তাম্রাভ চাকার মতো বিবর্ণ আর ম্লান দেখাচ্ছিল। গুরুই আমাকে বলেছিলেন আমার নাকি খুব শুভ যোগে দীক্ষা হলো, আমি নাকি অনেক ক্ষমতা লাভ করব। আমি প্রবল উৎসাহের সাথে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বিরজা হোম কি? সংসার জীবন ত্যাগ করে সন্ন্যাস জীবনে প্রবেশ করতে হয়। দীক্ষার পর মুহূর্ত থেকে সাধকের আর কোনো সামাজিক পরিচয় থাকে না, এমনকি বাবা মায়ের শ্রাদ্ধ করার অধিকার থেকেও সে বিচ্যুত হয়। দীক্ষার সময় যে বিশেষ যজ্ঞের মাধ্যমে নিজেরও শ্রাদ্ধ করতে হয়, তারই নাম বিরজা হোম। নিজের শ্রাদ্ধ করার সময় আপনার মন খারাপ হয়নি? হ্যাঁ, তা সামান্য, বেশি নয়। সাধনার জন্য যত ব্যগ্রই হওয়া যাক না কেন, ওটুকু মানসিক দুর্বলতা থেকেই যায়। সমাজ ও সংসারের প্রতি যে স্বাভাবিক টান রয়েছে আমাদের, শ্রাদ্ধের চেয়ে বেশি খারাপ লেগেছিল পৈতেটা ত্যাগ করতে। সেই সময়টায় বুঝেছিলাম আজন্ম লালিত বিশ্বাস ও সংস্কার কতখানি গভীরে শেকড় গেড়ে থাকে। আচ্ছা পইতে কেন ত্যাগ করতে হয়? বিরজা হোমের পরে তুমি আর কারো সন্তান নও, তোমার কোনো সামাজিক সম্প্রদায় নেই। তুমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র কিছুই নও। তুমি কেবলমাত্র একজন সাধক। পইতে থাকলে বর্ণশ্রেষ্ঠ হিসাবে তোমার অহংবোধ জন্মায়। সাধনার ক্ষেত্রে তা অমার্জনীয়। আমি জিজ্ঞাসা করলাম, তা এখন কিভাবে আপনি পইতে ধারণ করে আছেন? আমার গৃহাশ্রমে ফিরে এসেছি, সেও তো বেশ অনেক বছর হয়ে গেল। মনে মনে গুরুর কাছে ক্ষমা চেয়ে পিছিয়ে এলাম। দেখলাম ভেতরে ভেতরে আমার ভোগ বাসনা আর সংসার করার কামনা পুরোপুরি রয়ে গিয়েছে। দুনৌকোয় পা দিয়ে চলা যায় না। দেখলাম ফিরে আসাই ভালো। কবে আবার পইতে নিলেন? সেটা বেশ একটা আশ্চর্য ঘটনা, শুনবে নাকি? এটা বলে কি তারানাথ জ্যোতিষী? যাহার গল্প শোনার লোভে ছুটির দিনে তার কাছে এসে বসে থাকি, সেই কিনা বলে গল্প শুনবো কিনা? আমি কিশোরীর দিকে তাকিয়ে বললাম, অবশ্যই শুনবো, আপনি বলুন। একটা পাসিংশো ধরিয়ে দেশলাইয়ের কাঠিটা ছাইদানি হিসাবে রাখা নারকেলের মালায় গুঁজে দিতে দিতে তারানাথ বলল, এত সব অদ্ভুত ঘটনা আমার জীবনে ঘটেছে যে ভাবলে আমার নিজেরই অবাক লাগে। আর তোমরা তো নিশ্চয়ই ভাবো লোকটা নির্বিকার মুখে মিথ্যে গল্প বানিয়ে বলে দেয়। তোমাদের দোষ দেওয়া যায় না। এসব কাণ্ড বিশ্বাস করা প্রকৃতপক্ষেই কঠিন। তারানাথ খুব একটা বাজে কথা বলেনি।
অদ্ভুত সব গল্পের নেশায় তার কাছে ছুটে আসি। যতক্ষণ সে গল্প বলে ততক্ষণ মুগ্ধ বিস্ময়ে শুনেও যাই। কোনো বিরুদ্ধ যুক্তি মনে উকি দেয় না, কিন্তু তার সান্নিধ্যের প্রবলতা থেকে মুক্তি পেয়ে গল্পের শেষে মডলেনের বাইরে এসে কলকাতার কঠিন ফুটপাতে পা দিলেই বিশ্বাস একটু একটু করে ক্ষইতে শুরু করে। মুগ্ধতা থাকে, বিশ্বাসটা থাকে না। তবু পরের সপ্তাহে আবার যাই। গল্পের এমনই নেশা। তারাত বলল, শোনো তবে, এ ঘটনা আমার প্রথম জীবনের। আজ থেকে প্রায় 30 কি 35 বছর আগেকার কথা। দীক্ষা নিয়েছি তা 8-10 বছর হয়ে গেল, কিন্তু মনের ভেতর কোনো প্রসন্নতা অনুভব করি না। গুরুর প্রদর্শিত পথে সাধনা করবার চেষ্টা করি আর হাটে মাঠে ঘুরে বেড়াই। একদিন ঘুরতে ঘুরতে দুপুরের কিছু পরে ক্লান্ত হয়ে একটা নদীর ধারে ঝাঁকড়া এক বটগাছের ছায়ায় আশ্রয় নিলাম। জায়গাটা ভারী শান্তিপূর্ণ। নদী বয়ে যাচ্ছে সামনে, আর মাথার ওপর বটগাছে নানা ধরনের পাখির বিচিত্র ডাক। একটু বিশ্রাম করে নদীতে নেমে হাত মুখ ধুয়ে জল খেয়ে ঠান্ডা হলাম। এখনো বেশ রোদ। কিছুক্ষণ গাছের ছায়ায় শুয়ে থেকে তারপর পথ হাঁটলেই হবে। নদী থেকে উঠে গাছের একটা শিকড়ে মাথা দিয়ে আরাম করে শুয়ে পড়লাম। ভবঘুরে জীবনের এই একটা সুন্দর দিক। কোনো দায়ী দায়িত্ব কিচ্ছু নেই। মুক্ত আনন্দে ঘুরে বেড়াও। ইচ্ছে হলে কোথাও 2-3 দিন থাকো, ইচ্ছে না হলে আবার বেরিয়ে পড়ো। ভারী আনন্দের জীবন, চমৎকার জীবন। তাহলে আর সংসারের এই বন্ধনের মধ্যে ফিরলেন কেন? একটু চুপ করে থেকে তারানাথ জবাব দিল, আগেই তো বলেছি, সত্যিকারের বড় মাপের সাধক হওয়ার যোগ্যতা আমার ছিল না। জগৎ ব্যাপারে বিশাল মুক্তির মধ্যে চিরতরে নিজেকে যুক্ত করতে গেলে শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী হতে হয়। নায়মাত্তা বলহীনেন লভ্য। তবু বলি, জীবনের ওই কটা বছর বড় আনন্দে, বড় শান্তিতে কাটিয়েছি। ঠান্ডা ছায়ায় শুয়ে ঝিরঝিরে বাতাসে বোধহয় একটু ঘুম এসে গিয়েছিল। চটকা ভেঙে যেতে দেখলাম বেলা গড়িয়ে গিয়েছে। সূর্যাস্ত হতে আর খুব দেরি নেই। পথে শুনেছি আরো মাইল 4 গেলে পড়বে জয়তলা গ্রাম। সেখানকার মুখুজ্জে জমিদাররা যাত্রীদের জন্য অতিথিশালা করে রেখেছেন। আজ রাতটা সেখানেই থাকব। এখনই হাঁটা শুরু করা দরকার, কারণ 4 মাইল যেতে খুব একটা কম সময় লাগবে না। নদী বাঁদিকে রেখে সন্ধ্যের পরে পরেই জয়তলা পৌঁছে যাব। আমার মনে নেই হঠাৎই কেন বাঁ দিকে তাকালাম। তাকানো মাত্রই এক অদ্ভুত দৃশ্য আমার চোখে পড়ল। সূর্য দিগন্ত রেখা প্রায় ছুঁয়েছে, আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই ডুবে যাবে। সেই অস্তমুখ রক্তবর্ণ সূর্যের গোলক ঘিরে একটা ঘোর কালো বৃত্ত। গতকালও এখান থেকে 12-13 মাইল দূরে একটা গ্রামের বাইরে বসে সূর্যাস্ত দেখেছি। কই, এমন কিছু তো চোখে পড়েনি।
কালো মেঘ বা বাতাসে হঠাৎ জমে ওঠা কালো রঙের ধুলো বলে উড়িয়ে দেওয়া একে একেবারেই সম্ভব নয়। এ একেবারে অন্যরকম। আকাশের গায়ে যেন একটা মোটা চওড়া কালো অন্ধকারের গণ্ডি, অমঙ্গলের অগ্রদূত। কিশোরী জিজ্ঞাসা করলো, অমঙ্গলের অগ্রদূত বলছেন কেন? জিনিসটার তো প্রাকৃতিক ব্যাখ্যাও থাকতে পারে। না, তা পারে না। আসলে তোমরা ব্যাপারটা দেখোনি, দেখলে হয়তো বুঝতে পারতে। দেখতে পেতে না অবশ্য, ওটা কেবল আমার কাছেই দৃশ্যমান হয়েছিল। সেটাও একটা বড় প্রমাণ যে এর কোনো স্বাভাবিক ব্যাখ্যা হয় না। আর কেউ দেখতে পায়নি আপনি বুঝলেন কি করে? ওসব গ্রাম জায়গা, কেউ অমন অদ্ভুত কিছু দেখতে পেলে মুহূর্তেই তা লোক মুখে ছড়িয়ে পড়ত। যাই হোক, জয়তলা গ্রামের দিকে হাঁটছি। চাষিরা দিনের শেষে কাজ ছেড়ে বাড়ির দিকে ফিরছে। রাখাল ছেলেরা গরুর পাল তাড়িয়ে গ্রামে যাচ্ছে, তাই আমি ছাড়া তারা কেউ কিছু দেখতে পাচ্ছে না। আমি জিজ্ঞাসা করলাম, আপনি ভয় পেলেন কেন? আর ওই কালো বৃত্তেরই বা মানে কি? তার মানে হলো আমার প্রতি কেউ তন্ত্রোক্ত অভিচার ক্রিয়া প্রয়োগ করেছে। কেউ আমার ভয়ঙ্কর ক্ষতি করতে চায়, পারলে প্রাণহানিও করতে চায়। কিন্তু কে, কেন সে আমার ক্ষতি চায়, এইসব জানবার জন্য ঠিক করলাম জয়তলা পৌঁছে একটু বেশি রাত্রিরে মনোদর্পণে বসবো। কিশোরী মাঝখান থেকে আবার প্রশ্ন করে উঠল, এই মনোদর্পণটা আবার কি? তোমরা তো জানো আমি চন্দ্র দর্শনে সিদ্ধ। বুড়ো আঙুল দিয়ে কান ও দুই তর্জনী দিয়ে চোখ টিপে ধরে মনোসংযোগ করে একটি মন্ত্র 1000 বার জপ করতে হয়। যেদিন সিদ্ধিলাভ হবে সেদিন দেখতে পাবে আকাশে পূর্ণিমার চাঁদ, আর নিচে একটি গাছের তলায় দুজন পরী দাঁড়িয়ে। তাদের তুমি যা প্রশ্ন করবে তারা তোমার সব উত্তর দেবে। বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার অজানা কিছুই থাকবে না। প্রশ্ন করার পরেই পরী, চাঁদ সবই মিলিয়ে যাবে, গিয়ে তোমার সামনেটা বায়োস্কোপের পর্দার মতো খালি হয়ে যাবে। তুমি যা জানতে চাইবে তা সবই সেই পর্দায় ছবির মতো ভেসে উঠবে। একেই বলে মনোদর্পণ। বাহ, এ তো ভালো মজা। এতে তো ইচ্ছা করলে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী আর ধনী মানুষ হওয়া যায়। আগামীকাল রেসের মাঠে কোন ঘোড়া জিতবে, কোন শেয়ারের কত দর থাকবে তা জানলেই তো রাজা মশাই। তাছাড়া নিজের বিপদ আপদ, মেয়ের বিয়ে সবই তো পরীরা বলে দেবে। তা আপনি রোজ বসেন না কেন মনোদর্পণে? খুবই বড় আর মূল্যবান প্রশ্ন করেছ। ঠিকই তো, সপ্তাহে একবার করে আসনে বসলেই আমার তো আর কোনো অভাব থাকবে না। আমার সাংসারিক অবস্থা তো দেখছো, প্রতিদিনের চিন্তা প্রতিদিন করতে হয়। তাহলে রাজা হওয়ার এমন সহজ উপায় আমি কেন গ্রহণ করছি না? তার কারণ তা করা যায় না। এইখানেই সাধকের পরীক্ষা। ক্ষমতা লাভ করার সঙ্গে সঙ্গে সংযম অভ্যেস না করলে ক্ষমতা চলে যায়।
প্রথম জীবনে শক্তি পাওয়ার দম্ভে এসব অনেক করেছি। পরে যদিও সচেতন হয়ে সাবধান হয়ে যায়, কারণ লোভ আর প্রকৃত সাধনা একসঙ্গে হয় না। সন্ধ্যের কিছু পরই জয়তলা গ্রামে পৌঁছালাম। মুখুজ্জেরা কোনো এক সময়ে বর্ধিষ্ণু জমিদার ছিলেন, কিন্তু বর্তমানে তাদের অবস্থা বিশেষ ভালো নয়। বিশাল বাড়ি মেরামতির অভাবে জীর্ণ হয়ে এসেছে। কোথাও দেওয়ালের পলেস্তারা খসা, কোথাও কার্নিশে বটগাছের চারা, কিন্তু সব মিলিয়ে মানুষজনের আচরণে বনেদিয়ানার ছাপ এখনো বর্তমান। পার বাড়িতে দেউড়ির কাছে লম্বা কাছারি ঘর। সন্ধ্যের পর এখন আর সেখানে অন্য কর্মচারী কেউ নেই। কেবল সামনে লণ্ঠন নিয়ে প্রৌঢ় নায়েব মশাই বসে কিসের যেন হিসেব দেখছেন। আমি কাছে গিয়ে দাঁড়াতে তিনি খেরো থেকে মুখ তুলে বললেন, নমস্কার, বলুন আপনার কি সাহায্য করতে পারি? আমি আমার নাম ও পরিচয় দিলাম এবং রাত্রিটুকু এখানে থাকতে চাই তাও জানালাম। নায়েব মশাই বড় ভালো মানুষ। তিনি প্রণাম ঠুকে আমায় বললেন, অতিথিশালাই বরং আমি একটা ভালো ঘরের ব্যবস্থা করে দিচ্ছি, আর সাথে সিধেও দিচ্ছি। তাতে চাল, ডাল, আলু, ঘি, লবণ সবই থাকবে। আর আপনাকে আজকের দুধও দেব, কারণ ব্রাহ্মণ সেবা আমাদের কাছে অত্যন্ত পুণ্যজনক একটি ব্যাপার। আর সাথে সারা রাত জ্বলবার মতো একটি তেল ভরা লণ্ঠনেরও ব্যবস্থা করে দিচ্ছি। রঘু, রঘু, এই যে ঠাকুর যাই বারান্দার কাঁধে যায় বনন রয়েছে, আর ওইদিকে কনের করে চারা করার সৌর জ্বালানি কাঠ আছে। আপনার যত দরকার পড়বে আপনি নিয়ে নেবেন। সিধে এসে গেল। রান্না করতে করতে এই প্রথম উপলব্ধি করলাম যে বিপদ প্রায় আমার ঘাড়ের ওপর এসে পড়েছে। বেশ বড় মাপের বিপদ। তা কি করে বুঝলেন? না মানে কোনো অনুভূতি হলো নাকি? তারনাথ মাথা নিচু রেখে বললেন, আমার লণ্ঠনের আলো ম্লান হয়ে কমে আসতে লাগলো। প্রথমে ভেবেছিলাম হয়তোবা তেল ভরে দিতে ভুলে গিয়েছে, কিন্তু লণ্ঠন হাতে তুলে নাড়িয়ে দেখলাম ভেতরে যথেষ্ট তেল নড়বার শব্দ হচ্ছে। বনেদি রাজবাড়ির কেতাদুরস্ত কর্মচারী এমন ভুল করবে না। তাহলে খেয়াল করলাম কেমন একটা ভেজা ভেজা সোঁদা গন্ধ নাকে আসছে। চামচিকের নাদি ভর্তি ঘর বহুদিন বন্ধ থাকার পর খুললে যেমন গন্ধ পাওয়া যায় তেমনই। এ গন্ধ একেবারেই ভালো নয়। মনে মনে অপদেবতা তারাবার মন্ত্র পাঠ করতে লাগলাম। ওং বেতালাশ্চ পিশাচাশ্চ রাক্ষসাশ্চ সরীসৃপা অপসন্তর্প তে সর্বে গৃহা দশমাচ্ছি বাগয়া।
আস্তে আস্তে আলো আবার চলে উঠল, গন্ধটাও চলে গেল। আমিও খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া শেষে অতিথিশালার বারান্দায় বসে একটা বিড়ি খেতে লাগলাম। গ্রামাঞ্চলে 8:30-9টার মধ্যেই নিশুতি রাত হয়ে পড়ে। কোথাও মানুষজনের কোনো সাড়া নেই। কেবল দূরে কতকগুলো রাস্তার কুকুর ডাকছে। পথ হেঁটে আমিও অনেক ক্লান্ত, কিন্তু ঘুমোলে তো চলবে না। এখন দেহবন্ধন করে আসনে বসে মনোদর্পণে দেখতে হবে কে আমার ক্ষতি করতে চায় এবং কেন। চন্দ্রদর্শন আমার এমন আয়ত্তে এসে গিয়েছিল যে চোখের সামনে পূর্ণচন্দ্র আর 2 পরীদের আনতে 10 মিনিটও লাগল না। মন্ত্র উচ্চারণ করে প্রশ্ন করতেই সামনে থেকে পরী, চাঁদ সব মুছে গিয়ে সাদা দেওয়ালের মতো একটা শূন্যতা ফুটে উঠল। আমি দেখলাম চৌকো সেই পর্দা থেকে আমার দিকে তাকিয়ে রয়েছে একটা ভয়াবহ হিংস্র মুখ। মাঝখানে সিথি করা লম্বা কোঁকড়ানো চুল, কপালে তেল সিঁদুরের ত্রিপুণ্ডক, গলায় রুদ্রাক্ষ আর হাড়ের মালা। খুবই নিম্ন মার্গের সাধক, মুখে সাধনার জ্যোতি নেই। রয়েছে শুধু ক্রোধ আর নিবিড় হিংসা। এদের উপকার করার ক্ষমতা নেই, কিন্তু অপকার করার ক্ষমতা অসীম। সেই অজানা ভয়াবহ হিংস্র মুখটি হঠাৎই এক অট্টহাসির সাথে বলে উঠল, তারানাথ, আমাকে মনে আছে তো? বলেছিলাম তোকে আমি ফিরে আসব। এবার তোর ইতি। সেই পিশাচের মতো কণ্ঠস্বর আর মুখটাকে খুব চেনা চেনা মনে হচ্ছিল। কোথায় যেন একে দেখেছি। হ্যাঁ, হঠাৎই মনে পড়ে গেল 5-7 বছর আগে সেই চড়ুইটিপ গ্রাম। আমার বাল্যবন্ধু পিয়াজ মোহনের সর্বনাশ করার জন্য একজন কাপালিক শ্বেত বগলার পুজোর আয়োজন করেছিল। কাকের বাসার কাঠি দিয়ে, ঘোড়ার চর্বি দিয়ে যজ্ঞ করার নিয়ম। বিরাজের নাম লেখা একটা নিম পাতা যজ্ঞের আগুনে আহুতি দিলেই 1 মাসের ভেতর উদ্দিষ্টের মৃত্যু নিশ্চিত। কিন্তু বেচারা কাপালিক, আমার হস্তক্ষেপে ব্যাপারটা বানচাল হয়ে যায়। বিরাজের নিজের দাদাই সম্পত্তির লোভে ভাইয়ের প্রাণহানির জন্য এই কাপালিককে নিয়োগ করেছিলেন। পরে ব্যাপারটা খুব ভালোভাবেই মিটে যায়। 2 ভাইয়ে আবারও মিলন হয়ে যায়। কিন্তু সেই ব্যর্থ মনস্কাম কাপালিক চলে যাওয়ার সময় আমায় শাসিয়ে গিয়েছিল। কাজটা তুই ভালো করলি না। আমি ভৈরব, মৃত্যুর দেবতাও আমার অনুমতির অপেক্ষায় থাকে। রাত্রের বিভীষিকাও যার পোষ্য, যার আজ্ঞা বিনা হিংস্র নেগড়েরাও সারা করতে ভয় পায়, যার নিঃশ্বাসে তার শত্রুদের ধ্বংসকাল বিরাজ করে। তুই সামান্য 2 দিনের সাধক হয়ে আমার কাজে বাধা দিলি।
একটা কথা মনে রাখিস, একজন সাধক কখনোই অন্য সাধকের ক্রিয়ায় বাধা দেয় না, তার নিয়ম নয়। আজ হোক কিংবা 10 বছর পরে হোক, এর প্রতিফলন তোকে পেতেই হবে। আমি ত্রিকালজয়ী ভৈরব, আমার প্রকোপ থেকে কেউ বাঁচেনি, তুইও বাঁচবি না। তোকে তোর ওই মধুসুন্দরী দেবীও রক্ষা করতে পারবে না। তৈরি থাকিস। আমি তার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের ইঙ্গিতে বলেছিলাম, আপনার সাধনা বা কৌলিক ক্রিয়াকর্মে বাধাদান করার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু আপনি তো সজ্ঞানে একজন নিরীহ মানুষের সর্বনাশ করার জন্য অভিযান ক্রিয়ার আয়োজন করেছিলেন। এরকম প্রচেষ্টার কথা জানতে পারলে সর্বশক্তি দিয়ে তা নিবারণের ব্যবস্থা করতে বলেছেন আমার গুরু। এ কথা শুনে ভৈরবের চোখ দিয়ে যেন অগ্নিস্ফুলিঙ্গ ঠিকরে বেরিয়ে আসছে, যেন নিমেষেই সে আমাকে ভস্ম করে দিতে চায়। সে আমার দিকে তাকিয়ে বলল, বেশ, আমাকে মনে রাখিস। আমার প্রতিজ্ঞা আমি যে কোনো অর্থেই পূরণ করবই। যদিও আমি তাকে মনে রাখিনি, ভুলেই গিয়েছিলাম। আজ মনোদর্পণে এতদিন পরে তার গলা শুনে এবং তাকে দেখে আবারও চিনতে পারলাম। একটু পরেই কাপালিকের চেহারা মিলিয়ে গেল সামনে থেকে। যাক, কি ব্যাপার সেটা জানতে পেরেছি। আগামী পরশু কৃষ্ণপক্ষের ত্রয়োদশী। ওই দিন একটু আসনে বসে দেবীর পুজো করব। কাপালিক বুঝতে পারবে সে কার সঙ্গে লাগতে এসেছে। তা কি ক্রিয়া করেছিলেন আপনি? বীজ মন্ত্র বলা যায় না, তাই বীজ মন্ত্র ছাড়াই প্রকরণ বলছি, শুনে রাখো। কালো ছাগল, ঘোড়ার খুঁড়ের গাছের লোম, কালো মুরগি আর কাকের 4টে পালক আগুনে পুড়িয়ে তিসির তেলে গুলে বাঁ হাতের কোড়ে আঙুল দিয়ে কপালে তিলক লাগিয়ে পূজার আসনে বসলে যে তোমার ক্ষতি করতে চাইছে তার সব কাজ ব্যর্থ হবে। লোকটা মারা যাবে না ঠিকই, কিন্তু দেহে ও মনে সে বিরাট এক ধাক্কা খাবে। গল্পটা শোনো। আমি বাইরে থেকে ঘরে চলে এলাম। ঘরে এসে তক্তপোষে শুলাম। মেঝেতে লণ্ঠনটা কমিয়ে রাখা আছে। নরম মৃদু আলোর আবছা আবছা সব কিছু দেখতে পাচ্ছি। পথ হেঁটে ক্লান্ত ছিলাম, তাই একটু বাদেই ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম ঠিক জানি না। হঠাৎ চটকা ভেঙে তাকিয়ে দেখি ঘরের ভেতরে একটা নিকষ কালো অন্ধকার। এটা কেমন ভাবে হলো? লণ্ঠনে তো যথেষ্ট তেল আছে, আর সে তো আমি নিজেই দেখে নিয়েছি। যাক, নেমে জ্বালিয়ে নিচ্ছি। কিন্তু ঘরের মধ্যে এমন দম বন্ধ করা ভ্যাপসা ভাব কেন? সব কটা জানলা কে বন্ধ করে দিল? আমার স্পষ্ট মনে ছিল আমি শোয়ার আগে সব জানলা খুলে শুয়েছিলাম। এই ধরনের উপদ্রব দূর করার সহজ উপায় আর মন্ত্রগুলো আমি জানি না, আমার অকস্মাৎ কিছুই মনে আসছিল না। আলো জ্বাললে মনের জোরটা ফিরে পাব। তক্তপোষ থেকে নেমে আন্দাজে আন্দাজে মেঝেতে লণ্ঠন আর দেশলাই খুঁজতে গেলাম। কোথাও খুঁজে পেলাম না। তক্তপোষ থেকে হাত 3-4 দূরে দরজার পাশে লণ্ঠনটা ছিল। আরে, দরজাটাই বা কোথায়?
দেয়ালে হাত দিয়ে সমস্ত ঘরটা একবার পাক দিলাম। জানলা বা দরজা কিছুই হাতে ঠেকল না। এ আবার কি? আমার দম বন্ধ হয়ে আসছে। এই অন্ধকূপে আমি কিভাবে বন্দী হলাম? তাহলে কি এই আমার শেষ? হঠাৎই আমার বাবার কথা মনে পড়ল। তিনি আমায় বলেছিলেন যে আমরা চক্রবর্তী বামুনের ছেলে, যেখানেই যায় না কেন পৈতেটা যেন শরীরে রাখি। ভয় পেলে বা বিপদে পড়লে পৈতে আঙুলে জড়িয়ে গায়ত্রী জপ করতে আরম্ভ করবে, তাহলে অন্তত প্রাণটা রক্ষা পাবে। আমিও অভ্যাসবশত পৈতে খুঁজতে আরম্ভ করেছি। আমার হঠাৎ মনে পড়ল, আরে পৈত তো সেই কবেই বিরজা হোমের কুণ্ডে বিসর্জন দিয়েছি। এখন কি হবে আমার? অন্ধকারের ভেতরই ঘরের ছাদের কাছে কি একটা যেন নরম হালকা জিনিস আমার মাথায় পড়ে মেঝের দিকে গড়িয়ে গেল। প্রথমে চমকে উঠেছিলাম, তারপর মনে হলো টিকটিকি বা ওই রকমই কিছু হবে। পা দিয়ে সরিয়ে দিতে গিয়ে পায়ে হঠাৎই বেশ লাইটার ঠেকল। বাহ, এ তো ভালো মজা। এতক্ষণ কিছুতেই পেলাম না, এখন আপনা আপনি ফিরে এলো। দেশলাই জ্বালতেই দেখলাম ঘরের জানলা দরজা যথাস্থানেই আছে, আর পায়ের কাছে মেঝেতে পড়ে আছে একটি সদ্য তৈরি গ্রন্থি দেওয়া পৈতে। আমি ভাবলাম হয়তো গুরুই পাঠিয়েছেন আমার বিপদ দেখে, অথবা বাবার আত্মা বুঝতে পেরেছে সন্তানের প্রাণ ও সংশয়, তাই হয়তো। যাই হোক, তৎক্ষণাৎ পৈতেটা ধারণ করে গায়ত্রী জপ করতে শুরু করলাম। অবাক হয়ে দেখলাম জানলা দুটো খোলা ছিল। এখন তা দিয়ে স্নিগ্ধ শীতল বাতাস আসছে। ঘরে সেই ভ্যাপসার দমবন্ধ ভাবটা আর নেই। জানি না কৌলিক প্রথায় আঘাত করেছি কিনা, কিন্তু সেই থেকে পৈতেটা আর ছাড়িনি, বরাবরই ধারণ করে আছি। আপনারা শুনছিলেন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিক ও কাপালি। অশ্বিনী তথা গল্পের পাঠকের ভূমিকায় শায়ক, কিশোরীর চরিত্রে প্রমাল্য, নায়েব মশাইয়ের চরিত্রে সিদ্ধার্থ, কাপালিকের ভূমিকায় মাননীয় শ্রী দেবরাজ দাস, সূত্রধার রঘু ও তারানাথের ভূমিকায় আমি দিব্যজ্যোতি। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীত টিম রাত্রের যাত্রী। প্রচ্ছদ অলঙ্করণ, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি দিব্যজ্যোতি। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করতে ভুলবেন না, শেয়ারটা অবশ্যই করবেন, এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। আর কমেন্টের মাধ্যমে নিজেদের মতামত জানাতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভরাত্রি।